সালামু আলাইকুম। গাজীপুর রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান শাকিল, কেমিস্ট্রি। আজকে আমরা কেমিস্ট্রি সম্পর্কে আলোচনা করব। তো কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, যেটা তোমরা জানো যে আমরা যে পর্যন্ত পড়াইছিলাম, মনে হয় মেবি চতুর্থ অধ্যায় পর্যন্ত পড়ানো হয়েছিল। এখন পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধনে আমরা মেইন কিছু টপিকস নিয়েছি আজকে এই ক্লাসের জন্য, যেটা হচ্ছে ফার্স্ট যোজতা ইলেকট্রন, যোজনী ও যোজতা, আয়নীকরণ, যৌগমূলক ও তার সংকেত, অক্টেট এবং ডোয়েট রুলস। এখন আলোচনা করব। ফার্স্ট আমাদের যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে পর্যায় সারণীর 1 থেকে 30টা মৌল আমরা মুখস্থ করব। তার পারমাণবিক সংখ্যা, প্রতীক, ভর সংখ্যা মুখস্থ করব। করার পর আমরা এই অধ্যায়টা খুব সহজেই বুঝতে পারবো, একবারে সহজ। ফার্স্ট আমরা যদি একটা মৌল নেই, সোডিয়াম, এটা ধরলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস এর প্রথম শেল অর্থাৎ কে শেলে আমরা জানি যে 2টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন। তারপরে শেল থাকে 8টা, অর্থাৎ এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 8টা। এরপরে শেলে থাকবে যেহেতু 11 তার পারমাণবিক সংখ্যা, এরপরে শেলে থাকবে একটা ইলেকট্রন, যে কোনো একটা পাশে আমরা দিতে পারি। আচ্ছা, এখন এটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তো ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়াবে? সোডিয়াম 11 যদি হয় তাহলে প্রথম 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s1। অর্থাৎ এটার ইলেকট্রন বিন্যাস করলে এই হচ্ছে যে শেষের স্তর, অর্থাৎ শেষের স্তর দেখা যাচ্ছে 3 স্তর পর্যন্ত বিশিষ্ট, 1 2 3, 3-এর শেষে আছে 1, তাহলে শেষে এস এর উপর 1। অর্থাৎ তোমার ইলেকট্রন বিন্যাস করলে হচ্ছে এটা। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যাচ্ছে প্রথম টপিকসটা নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ যোজতা ইলেকট্রন। যোজতা ইলেকট্রন বলতে কি বুঝো? যোজতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ স্তরে যে কটা ইলেকট্রন থাকে। তাহলে বোঝা যায় যে সোডিয়ামের যোজতা ইলেকট্রন কত। সোডিয়ামের যোজতা ইলেকট্রন করার পরে সাথে সাথে কি করতে হবে? আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে কয়টা? একটা। যদি একটা থাকে তাহলে যোজতা ইলেকট্রন কত? 1। যে কোনো মৌলের এমসিকিউ যদি আসে, যে কোনো মৌলের যদি বলে তার যোজতা ইলেকট্রন কত, সাথে সাথে ওটার পারমাণবিক সংখ্যা জেনে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস করার পরে তুমি যেটা দেখবা সর্বশেষ স্তর, সেটাতে কয়টা ইলেকট্রন আছে। যে কয়টা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রনই তোমার কি? যোজতা ইলেকট্রন। তাহলে সোডিয়ামের যোজতা ইলেকট্রন কত? 1। সংজ্ঞাও আসতে পারে বা এমসিকিউ আসতে পারে। এরপর আমরা পড়ব 2 নাম্বার টপিক, সেটা হচ্ছে যোজনী ও যোজতা। যোজনী ও যোজতা প্রায় অনেকটা যোজতা ইলেকট্রনের মতনই, কিন্তু যোজনীর আলাদা একটা সংজ্ঞা আছে। অর্থাৎ যোজনী কাকে বলে? কোনো একটা মৌলের সাথে কোনো একটা মৌল যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজতা যোজনী। অর্থাৎ কোনো একটা মৌলের সাথে কোনো একটা মৌল যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাকেই বলা হবে তোমার যোজনী। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকে তাকেই বলা হবে যোজনী। অর্থাৎ যোজতা ইলেকট্রন আর যোজনী এক নয়। অনেক সময় প্রশ্ন আসে যোজনী ও যোজতা ইলেকট্রন এক নয় কেন? তখন আমরা সহজেই এই জিনিসটা বলতে পারবো যে যোজতা ইলেকট্রন হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে বলা হবে যোজতা ইলেকট্রন। আর যোজনী একটা মৌলের সাথে একটা মৌল যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হবে যোজনী। তাহলে দুইটা এক নয়। তাহলে আমরা যদি এটা নিই, আমরা জানি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে একটা ইলেকট্রন থাকে, তার যোজনীয় 1। কিন্তু আরেকটা মৌল নিয়ে যদি আমরা আলোচনা করি, অর্থাৎ এফ ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তাহলে এইটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তো ইলেকট্রন বিন্যাস করলে পড়ার পরে তোমার এরকম আসবে। অর্থাৎ
2p5। তো সর্বশেষ স্তর হচ্ছে দ্বিতীয় স্তর। তো সর্বশেষ স্তরের ইলেকট্রন আছে কয়টা? 7টা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত? 7। কিন্তু ফ্লোরিনের কি যোজনী কি 7? না। ফ্লোরিনের আমরা জানি এটা হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলের ইলেকট্রন বিন্যাস অর্থাৎ হ্যালোজেন মৌলের সকল হ্যালোজেন মৌলের যোজনী হচ্ছে 1। কারণ কেন? আমরা জানি যে অষ্টকপূর্ণ করার জন্য যদি কোনো মৌল ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ যে যতটা পরমাণু যতটা ইলেকট্রন সে গ্রহণ করবে ঠিক ওই সংখ্যাটাই হচ্ছে তার যোজনী। তাহলে এখানে সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে 7, সে একটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। আর গ্রহণ করবে কারণ তার নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হলে তাকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, আর একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই তার যোজনী হবে কত? -1। তাহলে আমরা বলতে পারি দুইটার মধ্যেই পার্থক্যও করতে পারি এবং সংজ্ঞাও দিতে পারি। যদি সংজ্ঞা আসে তাহলে সহজ সংজ্ঞা হচ্ছে কোনো একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হবে যোজনী। আর যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সেই কটা ইলেকট্রনকে বলা হবে কি? যোজ্যতা ইলেকট্রন। এখন আমরা যেটা পড়ব আয়নীকরণ। আয়নীকরণের ক্ষেত্রেও তোমাকে যেটা পারতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পারতে হবে। সহজে ইলেকট্রন বিন্যাস করা যায়, অর্থাৎ এখন আমরা 3 নাম্বারটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের যেটা করতে হবে সোডিয়াম। আমরা জানি তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তো 11 থাকলে অথবা যে কোনো একটা মৌল দিল বা বলল তার আয়নীকরণ বা আয়ন করলে কি হবে, ক্যাটায়ন হবে না অ্যানায়ন হবে, সেটার জন্য তোমাকে করতে হবে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করার পরে যদি দেখো 1 2 3 অর্থাৎ সর্বশেষ স্তরে 1 থেকে 3 পর্যন্ত থাকে, অর্থাৎ 1 2 3 ইলেকট্রন থাকে, তাহলে তারা সবসময় কি করবে? ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করবে। আর যদি ত্যাগ করে তাহলে তাদের মধ্যে কি হবে? চিহ্ন হবে প্লাস। আর যদি গ্রহণ করে কোনো মৌল তাহলে তার আয়ন হবে অ্যানায়ন। আর যদি সে ত্যাগ করে তার আয়ন হবে কি? ক্যাটায়ন। তাহলে এইটার যদি আমরা করি অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করি, এটা তো ইলেকট্রন বিন্যাস আগে আমরা করলাম, অর্থাৎ অর্থাৎ সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে 1, তাহলে সে একটা ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন সে ত্যাগ করবে। যদি সে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাবে, তাহলে তার হবে কি? প্লাস। অর্থাৎ আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ স্তরে যে কটা ইলেকট্রন থাকবে সে কটা ইলেকট্রন সে ত্যাগ করে দেবে, অর্থাৎ 1 2 3 এর মধ্যেই ত্যাগ করতে পারবে, 4 হলে আর পারবে না, অর্থাৎ 5 হলেও পারবে না, 6 হলেও পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে ইলেকট্রন 4-এর অধিক যদি হয়ে যায় তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, যে শক্তিটা ওই মৌলের বা ওই পরমাণুর মধ্যে থাকে না, যার কারণে সে আর ত্যাগ করতে পারে না। তখন বাধ্য হয়ে তাকে কি করতে হয়? গ্রহণ করতে হয়। তাহলে 11 যেহেতু ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ স্তরে 1 থাকে, তাহলে একটা ইলেকট্রন সে ত্যাগ করবে। আমরা জানি পরমাণু নিরপেক্ষ, তার মধ্যে ধনাত্মক চার্জ ও ঋণাত্মক চার্জ সমান থাকে। যদি সে একটা ঋণাত্মক চার্জ রিলিজ করে দেয় অর্থাৎ চলে যায়, তাহলে তার মধ্যে ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাবে। যদি ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায় তাহলে নিশ্চয়ই তার সামনে কি আসবে? একটা প্লাস চিহ্ন আসবে। এখন যদি আমরা ক্লোরিন নিই, ক্লোরিনের আছে 17, পারমাণবিক সংখ্যা 17। তাহলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি পাঁচ 7 8 1, অর্থাৎ দেখো যে আমরা ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে তোমার হচ্ছে সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা, আর এই দুটো মিলে হচ্ছে 8টা, আর এখানে হচ্ছে 2টা, এই মোট হচ্ছে কয়টা? 17টা। 17টা সর্বশেষ স্তরে ইলেকট্রন আছে 7। যদি 7 থাকে তাহলে 7টা তো সে ত্যাগ করতে পারবে না,
তখন তাকে বাধ্য হয়ে একটা ইলেকট্রন কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর যদি সে গ্রহণ করে তাহলে তার অষ্টক পূর্ণ হবে। আর অষ্টক পূর্ণতার জন্য সে সবসময় একটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে তাহলে নিশ্চয়ই তার ঋণাত্মক চার্জের পরিমাণ বেড়ে যাবে। তার আছে এখানে 17, কিন্তু সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, 18টা বানালো। তাহলে দেখা যাবে কি তার একটা ইলেকট্রন অর্থাৎ ঋণাত্মক চার্জের পরিমাণ একটা বেড়ে যাবে, ধনাত্মক চার্জের পরিমাণ একটা কমে যাবে। তাহলে সে যেটা করবে সেটা হলো একটা ইলেকট্রন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে প্লাস মাইনাস ই, অর্থাৎ ক্লোরিন মাইনাস আয়ন। অর্থাৎ তাহলে আয়নীকরণটা আমরা করতে গেলে যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পরে দেখব সে ইলেকট্রন ছাড়ে নাকি গ্রহণ করে। যদি 1 2 3 থাকে তাহলে সে সবসময় ইলেকট্রন ত্যাগ করবে। আর ইলেকট্রন ত্যাগ করলেই মানে হচ্ছে প্লাস সংখ্যা বেড়ে যাবে। 2টা ইলেকট্রন ত্যাগ করলে +2, 3টা ইলেকট্রন ত্যাগ করলে +3, আর যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে শুধু প্লাস। আর যদি একটা ইলেকট্রন সে গ্রহণ করে তাহলে মাইনাস, 2টা ইলেকট্রন গ্রহণ করলে -2, 3টা ইলেকট্রন গ্রহণ করলে -3। তো দেখা যাচ্ছে যে সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে, এর জন্য তার এখানে -1। তাহলে আয়নীকরণ করতে গেলে যে কোনো মৌলের যে কয়টা ইলেকট্রন সে গ্রহণ করবে অথবা যে কয়টা ইলেকট্রন সে ত্যাগ করবে সেই ত্যাগকৃত বা গ্রহণকৃত সংখ্যাটাই হচ্ছে তার আয়নীকরণ। আর আয়নীকরণ বলতে কি বোঝায়? ইলেকট্রন আদান প্রদানের ফলে তার মধ্যে যে ধনাত্মক ঋণাত্মক আয়নের সৃষ্টি হয় তাকে বলা হয় আয়নীকরণ। আয়নীকরণ মূলত দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন আর এটা হচ্ছে কি অ্যানায়ন। যদি ধনাত্মক চার্জের সৃষ্টি হয় তাকে বলবে ক্যাটায়ন, আর যদি ঋণাত্মক চার্জের পরিমাণ চার্জ সৃষ্টি হয় তাহলে তাকে বলবে অ্যানায়ন। অর্থাৎ তাহলে আমরা খুব সহজে আয়নীকরণ করতে পারবো। ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করার সর্বশেষ স্তরে যে কটা ইলেকট্রন থাকবে অর্থাৎ যদি সে 1 2 3 থাকে তাহলে সে কি করবে, ছেড়ে দিবে, অর্থাৎ ত্যাগ করবে। ত্যাগ করলে প্লাস হয়ে যাবে, আর যদি সে গ্রহণ করে তাহলে কি হবে, মাইনাস হবে। এখন আমরা যেটা পড়বো সেটা হলো যৌগমূল ও তার সংকেত। আরেকটা কথা বলি যে আমরা যেটা করতে পারি যে যোজনীটা কার কত সেটা বের করার ক্ষেত্রেও তুমি যেটা করতে পারো, ইলেকট্রন বিন্যাস করার পরে সে যদি 1টা 2টা 3টা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে তার যোজনী হবে 1 2 3। একটা ত্যাগ করলে 1, 2টা ত্যাগ করলে 2, 3টা ত্যাগ করলে 3। আর কিছু কিছু মৌল আছে যেগুলো দুটো ধর্মই প্রদর্শন করে, অনেক সময় ত্যাগও করে অনেক সময় গ্রহণও করে, তাদের যোজনী অনেক সময় 2ও হয় 4ও হয়, কমে, অর্থাৎ সেটা পরিবর্তনশীল যোজনী। আর যারা গ্রহণ করে অর্থাৎ সর্বশেষ স্তরে ইলেকট্রন 7 আছে, 6 আছে অথবা তোমার 5 আছে, তাহলে তারা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তাহলে তাদের যোজনীটা হবে কি, অষ্টক পূর্ণের জন্য যে কয়টা ইলেকট্রন লাগবে সে কয়টা ইলেকট্রনই তার যোজনী। তো খুব সহজে আমরা যোজনী বের করতে পারি। তো যৌগমূল বের করব আমরা এখন। যৌগমূলের কিছু সংকেত আছে যেগুলো আসলে মূলত মুখস্থ করতেই হয়। সংকেতগুলো মুখস্থ না করলে মনে থাকে না বা এটা বোঝারও বেশি কিছু না। তো যৌগমূল বলতে কি বুঝো? অনেকগুলো পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি একটা বৃহৎ অণুর সৃষ্টি করে, সেটা যদি একটা অণুর ন্যায় আচরণ করে তাহলে তাকে আমরা যৌগমূল বলি। যেরকম 1 অর্থাৎ NH3 এটা প্লাস, PH4 প্লাস, এই দুটা হচ্ছে ধনাত্মক, দুটো হচ্ছে ধনাত্মক। এরপরে আছে হাইড্রোক্সিল আয়ন -1, কার্বনেট আয়ন 2, হাইড্রোজেন কার্বনেট 1, হাইড্রোজেন সালফাইড 1, -2, -2। এগুলো হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক যৌগমূল। এখন আমরা এগুলো থেকে কিভাবে যোজনী বের করতে পারি বা অনুসংখ্যা হিসাব করতে পারি? তো এটা আমরা আগেও পড়লাম যে যদি আয়নীকরণ করি, যে সকল ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, যে কয়টা ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, সাধারণত সর্ববহিঃস্তর থেকে যে কয়টা ইলেকট্রন সে ত্যাগ করে সেটাই তার যোজনী হয়।
তাহলে একটা যদি আমরা বলি অ্যামোনিয়ামের যোজনী কত, তো অ্যামোনিয়ামের যোজনীটা হচ্ছে, তো দেখো সর্বশেষ উপরের দিকে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে একটা প্লাস চিহ্ন আছে, তার যোজনী কত হবে 1। এখান থেকে যদি আমরা কার্বনেট নিই, এটার কত আছে -2, অর্থাৎ তার যোজনী কত, যোজনী হচ্ছে -2, অথবা যোজনী তো প্লাস মাইনাস হয় না, যোজনী পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটার যোজনী হচ্ছে কত 2। তাহলে আমরা সহজেই যৌগমূল থেকে যোজনী বের করতে পারি। যে কোনো একটা যৌগমূল দিল, দেখবো আগে তার আয়ন কত, যে আয়নটা থাকবে সেটাই, ক্যাটায়নও থাক আর অ্যানায়ন থাক, আয়ন সংখ্যাটাই হচ্ছে তার কি যোজনী। এখন এটা দিয়েও আমরা কি করতে পারি, সংকেত লিখতে পারি। কিভাবে? মনে করো আমরা অ্যামোনিয়াম বিক্রিয়া করলো নাইট্রোজেনের সাথে, এই দুটো বিক্রিয়া করবে। যদি এই দুটো বিক্রিয়া করে, তাহলে নাইট্রোজেনের যোজনী আমরা জানি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ তার যোজনী হবে, ত্যাগ করতে গেলে থাকে সর্বশেষ স্তরে ইলেকট্রন থাকে 5টা, সে গ্রহণ করতে হয়, তাই তার যোজনী হয় 3, অর্থাৎ নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। আর অ্যামোনিয়ামের তো আমরা জানি +1, অর্থাৎ 1 যদি হয়, তাহলে এক্সচেঞ্জ করে এটার কাছে এসে পড়ে আর এটা এই পাশে চলে যায়। যদি লিখি আমরা, তাহলে 3 চলে যাবে এখানে, 1 এসে পড়বে এখানে, তাহলে NH3 ব্র্যাকেটে 3। তাহলে ঠিক এইভাবে আমরা সংকেত লিখতে পারি, অর্থাৎ যার সাথে যার বিক্রিয়া হবে দেখতে হবে কার যোজনী কত, এবং সেই যোজনীটাই ডান পাশেরটা বাম পাশেরটা ডান পাশে চলে যাবে, ডান পাশেরটা বাম পাশে চলে আসবে, এবং তার নিচে লিখতে হবে যোজনী। অর্থাৎ এভাবে এক্সচেঞ্জ করে আমরা কি লিখতে পারি, যৌগমূল লিখতে পারি বা যৌগমূলের সংকেত লিখতে পারি। তাহলে যৌগমূল কাকে বলে? অর্থাৎ যৌগমূল বলতে বোঝায় অনেকগুলো পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণুর সৃষ্টি করে, তাহলে সেটাকে বলা হবে যৌগমূল। আর যৌগমূলের সংকেত লিখতে গেলে আগে তোমাকে এই যৌগমূলগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে কার সাথে কি আর বিক্রিয়া হলো, কার যোজনী কত, সেই যোজনী এক্সচেঞ্জ করে তোমার কি লিখতে হবে, সংকেত লিখতে হবে। এরপরে আমরা যেটা পড়বো অক্টেট অ্যান্ড ডুয়েট রুলস। এটাও ঠিক সেম একইভাবে আমরা বর্ণনা করতে পারি। যেমন প্রথমে আমাদের জানতে হবে যে অস্টক রুলসটা কি। বিজ্ঞানী ম্যান্ডেলিভ যেটা করছে, পরমাণুগুলোকে পরস্পর একটা ছকে সাজানোর পরে দেখছে যে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন বিশিষ্ট ভর মৌলগুলোকে পরস্পর সাজালে পরপর 8টা পরমাণু সাজানোর পরে অষ্টম পরমাণুটার, অর্থাৎ সপ্তমের পরে অষ্টমের পরে নবম পরমাণুটা আবার আইসা হেরা কি প্রথমটার সাথে মিলে গেছে। অর্থাৎ পরস্পরের সাথে যদি মৌলগুলোকে সাজানো হয় তাহলে কিছু মিল পাওয়া যায়, অর্থাৎ 8টা পরপর পরবর্তী মৌলের সাথে আইসা প্রথমটার সাথে ধর্ম মিলে যায়। এভাবেই তিনি একটা সারণী তৈরি করছেন, এবং তাতে দেখা গেছে কোনো একটা পরমাণু ইলেকট্রন আদান প্রদানের ফলে যদি তার মধ্যে স্থিতিশীলতা অর্জন করে, অর্থাৎ 8টা মৌল সর্বশেষ স্তরে 8টা ইলেকট্রন থাকে বা 8টা বিশিষ্ট মৌল হয়, তাহলে সেই রুলসটাকেই বলা হবে তোমার কি অস্টক রুলস। অর্থাৎ পরমাণুসমূহ ইলেকট্রন আদান প্রদান করার ফলে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে যদি তার 8টা ইলেকট্রন সে স্থিতিশীলতা অর্জন করে, তাহলে সেটাকে বলা অস্টক রুল। যেমন আমরা যদি একটা যৌগ নেই, অর্থাৎ মিথেন, আমরা জানি এখানে দুইটা মৌল আছে, দুইটা আছে পরমাণু, একটা হচ্ছে তোমার কার্বন আর একটা হচ্ছে তোমার কি হাইড্রোজেন। একটা আছে কার্বন আর একটা হচ্ছে তোমার হাইড্রোজেন। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের হচ্ছে 6। যদি 6 হয় তার যোজনী কত? তাহলে আমরা যোজনী বের করতে গেলে ইলেকট্রন বিন্যাস করব 2 4, তাহলে সর্বশেষ স্তরে আছে 4, সে নিশ্চয়ই কি করবে 4টা ইলেকট্রন গ্রহণ করবে, কারণ 4টা সে ত্যাগ করতে পারবে না, যে 4টা গ্রহণ করবে। 4টা গ্রহণ করার ফলে ঠিক এরকম হবে তার কাঠামোটা, অর্থাৎ কার্বন হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, সর্বশেষ স্তর, প্রথম স্তর হচ্ছে কেশেল, তারপরের স্তর,
অর্থাৎ এই স্তরে থাকবে তার ইলেকট্রন দুইটা, এরপরে এই স্তরে থাকবে একটা, এই স্তরে থাকবে একটা, এই স্তরে থাকবে একটা, এখানে থাকবে একটা। অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করার পরে যেটা দেখলাম যে তোমার প্রথম স্তরে দুইটা, দ্বিতীয় স্তরে থাকবে চারটা, তো দুইটা চারটা সে ইলেকট্রন গ্রহণ করবে। তো গ্রহণ করার ফলে তার সর্বশেষ স্তর অর্থাৎ দ্বিতীয় স্তরে অষ্টক পূর্ণ হবে। আর অষ্টক পূর্ণর মাধ্যমে যে রুলসের মাধ্যমে অষ্টক পূর্ণ হয় সেই রুলসটাকেই বলা হবে কি অষ্টক রুলস। মনে করো এখানে একটা হাইড্রোজেন আসলো, অর্থাৎ এই সিস্টেমে একটা হাইড্রোজেন আসলো, এখানে একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, এই আরেকটা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, আরেকটা হাইড্রোজেনের সাথে শেয়ার করলো, অর্থাৎ দেখা গেল যে কার্বন চারটা হাইড্রোজেন সাথে সমযোজী বন্ধন গঠন করলো। সমযোজী বন্ধনটা হলো এরকম যে পরস্পর যদি তাদের মধ্যে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব না হয়, তারা যদি পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে যদি আয়সা তাদের যৌগ গঠন করে, তবে সেটাকে বলা হবে তোমার কি সমযোজী বন্ধন। তাহলে কার্বন যেটা করবে, কার্বনের সর্বশেষ স্তরে চারটা ইলেকট্রন আছে, চারটা ইলেকট্রন যদি থাকে সে চারটা ইলেকট্রন গ্রহণ করবে। আর চারটা ইলেকট্রন যদি সে গ্রহণ করার পরে তার দেখো সর্বশেষ স্তরে যে কয়টা আছে দুইটা চারটা, অর্থাৎ টোটালি আটটা ইলেকট্রন। তা আটটা ইলেকট্রন থাকলে সে তার অষ্টক পূর্ণ হয়। আর অষ্টক পূর্ণটা যে নিয়মের মাধ্যমে করে সেই নিয়মটাকে বলা হবে অষ্টক রুলস। আর ডুয়েট রুলস অর্থাৎ দেখা যায় যে নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এই মৌলগুলো সর্বশেষ স্তরে দেখা যাবে প্রত্যেকটার মধ্যেই খালি হিলিয়াম বাদে আর বাকিগুলোর মধ্যে অষ্টক পূর্ণ আছে। যদি অষ্টক পূর্ণ থাকে কিন্তু তোমার যেটা হয় হিলিয়ামের হয় না, যেহেতু হিলিয়াম হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে, একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে, একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার করার পরে তাদের মধ্যে স্থিতিশীলতা অর্জন করে। স্থিতিশীলতা অর্জন হয় অর্থাৎ দ্বিতীয় স্তরে সবসময় ইলেকট্রন কি থাকে দুইটা থাকে। দ্বিতীয় স্তরে ইলেকট্রন দুইটা থাকে, হাইড্রোজেন যেহেতু পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তাদের মধ্যে স্থিতিশীলতা অর্জন করে। এই রুলসটাকে আলাদাভাবে বলা হবে কি ডুয়েট রুলস। আর অষ্টক যদি পূর্ণ হয় তাহলে সেটাকে বলবে অষ্টক রুলস। আর যদি যেহেতু হিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন আর হাইড্রোজেন মিলে স্থিতিশীলতা অর্জন করে, এজন্যই তোমার হবে কি এটা হবে ডুয়েট রুলস। আর অষ্টক যদি পূর্ণ হয় তাহলে সেটা হবে কি অষ্টক রুলস। আমরা পরবর্তী এই চ্যাপ্টারে আরও কিছু বিষয় আছে যেগুলো আমরা পরবর্তী পার্টে আলোচনা করব।